5 0 0 তাহলে প্রথমে 5 0 0 আর কি আমার করার দরকার আছে? না, জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা। কারণ ভাগছে যদি ভাজকের থেকে বড় হয় তাহলে তার একবার যাবে। তাহলে আমরা সেটা একটা উদাহরণ দিয়ে ভালো করে বলি। যেগুলো কিনেছে সেগুলো আমরা যোগ করব, কিন্তু এখানে শূন্যটা কোথায় গেল? কিন্তু তোমার আছে কত? আছে 5। তাহলে তুমি মধ্যকার শূন্য কোথায় গেল? আমার এই অঙ্কটা ভুল হয়ে যায়। ভুল হয়েছে। এই যে বন্ধুরা, হ্যাঁ তোমাদেরকে বলেছি শুধু কমেডি ভিডিও দেখলেই হবে, পড়াশোনার ভিডিওগুলো তো দেখো। আমরা আবার এসে গেছি নতুন কিছু টপিক নিয়ে, চলো দেখি আর শিখি। সেকেন্ড টার্ম সেট 3 হ্যাঁ, গণিত। গণিত নমুনা প্রশ্নপত্র 2023 ক্লাস 3। আজকে আমরা এটা করব। হ্যাঁ, এর আগে আমরা দুটো পার্ট করেছি, আজকে আরেকটা সেট। আজকে হচ্ছে সেট 3। হ্যাঁ, চলো শুরু করা যাক। বেশি বকাবকি করা যাবে না, তাড়াতাড়ি শুরু করতে হবে, টাইম কম, স্কুল যেতে হবে। 1 নম্বরে বলেছে, 1 নম্বর কোশ্চেনগুলো আমরা আগে করব। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। এখানে বলেছে 280 গুণ 5 গুণফলে এককের ঘরের অঙ্কটি হলো 8 5 2 0। হ্যাঁ, বলো দেখি কি হতে পারে। শূন্য হবে। 5 0 0। এই 5, এখানে করে দেখতেও পারো তোমরা। হ্যাঁ এই 5কে দিয়ে যদি আমরা প্রথমেই তো এই গুণটা করব, হ্যাঁ, সেটাই তো এককের ঘরের হবে, পুরোটা করলে সেই একই থাকবে। তাই না? হ্যাঁ, এর একটা ধরো আমরা অঙ্কটা শুরু করেই দেখাই। ধরো এখানে ধরো 280 লিখলাম একক দশক শতক দিয়ে, আর এখানে 5 লিখলাম গুণ দিয়ে। 5 0 0 তাহলে প্রথমে। 5 0 0 আর কি আমার করার দরকার আছে? না, নেই। তাহলে আমরা দেখলাম এককের ঘরের অঙ্ক শূন্য। শূন্য হচ্ছে। ঠিক আছে। 2 নম্বর খ, খ। জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা। জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যাই হয়। জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যাই হয়। বিজোড় সংখ্যাই হয়। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ধরে নাও 4 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা 5 একটা বিজোড় সংখ্যা, 9। তাদের আমি যোগ করলাম, তাহলে হলো 9 9, যেটা একটা সংখ্যা। বিজোড় সংখ্যা। আবার ধরো 6 আর 3 যোগ করলাম, 9 সেটাও বিজোড় সংখ্যা। যেখানে 6 হচ্ছে জোড় সংখ্যা, 3 হচ্ছে বিজোড় সংখ্যা, সেটার যোগফল হলো 9, সেটাও বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? যে জোড় আর বিজোড় সংখ্যা যোগ করলে সবসময় বিজোড় সংখ্যা সংখ্যাই হয়। হয়। ওকে। গ নম্বর, 1 ডজন সমান 10টি 11টি 12টি। 12টি, কারণ 1 ডজন 1 কলা। ডজন মানে হচ্ছে আমরা 12টি জানি। 1 ডজন সমান সমান 12টি 12টি। ডজন কলা। 1 ডজন কলা। ঘ। বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি 0 5 7 2 1 3 5 7 9। আচ্ছা, এখানে একটা অপশন দুবার দেওয়া আছে। হ্যাঁ, এটা বাদ দেবো আমরা। ওকে। এই দুটো অপশন ধরো আছে। হ্যাঁ, 0 5 7 2 1 1 3 5 7 9। এককের ঘরের অঙ্কগুলি, তার মানে আমরা 2 বা 3 অঙ্কের কোন একটা বিজোড় সংখ্যা বলতে হবে। হ্যাঁ, 2 অঙ্কের একটা বিজোড় সংখ্যা বলো। 2 অঙ্কের 23। 23। ঠিক আছে। লাস্টে এককের ঘরের সংখ্যা আছে। এই দেখো, এই এককের ঘরের সংখ্যাটা কিন্তু বিজোড় হতে হবে, তবেই হবে। সংখ্যাটি বিজোড় হবে। হ্যাঁ, না হলে জোড় হয়ে যাবে। যারা হবে, তাহলে সেই অনুযায়ী আমরা দেখছি যে এখানে নম্বরটাই হচ্ছে সবকটা বিজোড় আছে। এখানে দেখো সবকটা বিজোড় সংখ্যা আছে। 1 বিজোড় 3 বিজোড় 5 বিজোড় 7 বিজোড় 9 বিজোড়। তাহলে বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি এইগুলোর মধ্যে যে কোনো একটা হবে। হতে হবে, কারণ 1 থেকে 9 পর্যন্ত এই কটাই বিজোড় সংখ্যা আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এইটা কেন হলো না? কারণ এখানে 0 আছে হ্যাঁ, আর 2 আছে। হ্যাঁ। আমরা চলে যাই পরের কোশ্চিন। 2, সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা লেখো। যেটা ঠিক সেটা সত্য লিখবো, যেটা ভুল সেটা মিথ্যা লিখবো। ওকে। ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। মিথ্যা, ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। কারণ ভাগশেষ যদি ভাজকের থেকে বড় হয় তাহলে তার একবার যাবে। হ্যাঁ, তাহলে আমরা সেটা একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝাই। হ্যাঁ, তাহলে আমরা একটা ছোট দেখে ভাগ করব। ধরো আমরা 3 দিয়ে আমরা ধরো 14কে ভাগ করি, তাহলে কয়বার যাবে বলো? 3 4 12। তাহলে 4 বার গেল, তাই তো? হ্যাঁ, 3 4 হয়ে গেল 12। 12। 2 নেমে গেল, 2 নেমে গেল, 2 অবশিষ্ট থাকলো। হ্যাঁ, এবার এইখানে দেখো, আমার এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাজক। ভাজক, আর এটা হচ্ছে ভাগশেষ। হ্যাঁ,
তাহলে ভাজক বড় না ভাগশেষ বড়? এই ভাজক বড়। হ্যাঁ কারণ এইখানে যদি এই ভাজকের থেকে যদি ভাগশেষ বড় হতো তাহলে তো আমার আবার ভাগ যেত, হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে ভাগশেষ আমরা অঙ্ক তখনই থামাই যখন ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট ছোট হবে। যেখানে কি লেখা আছে, ভাগশেষ ভাজকের থেকে বড়, তার মানে কথাটা পুরোপুরি ভুল ভুল লেখা, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা লিখে দেবো এখানে। তাহলে আমরা এটা লিখবো। মিথ্যা। তাহলে ক হলো মিথ্যা, খ বলো। দ্বিমাত্রিক চিত্রটিতে 2টি ত্রিভুজ আছে। এখানে কি 2টি ত্রিভুজ আছে? না মনে হচ্ছে না। হ্যাঁ, একটা একটা এই পাশের, একটা ওই পাশে, আর একটা পুরোটাই একটা এইটা ত্রিভুজ। একটা ত্রিভুজ, হ্যাঁ এইটা একটা ত্রিভুজ, আর আরেকটা আর এই গোটাটা একটা ত্রিভুজ। ত্রিভুজ। তাহলে এখানে টোটাল 3টে ত্রিভুজ আছে। তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা হয়ে গেল। হ্যাঁ তাহলে খ হয়ে গেল। গ 100 ভাগ 100 ভাগ 5। হ্যাঁ 5 অঙ্কটিতে ভাজক হলো 100। এটা তো ভুল, কারণ এই দিকেরটা হয় এই দিকেরটা হয় ভাজক, হ্যাঁ আর ওই দিকেরটা আর এই ভাজ্য। দিকটা হয় ভাজ্য, তাই তো? হ্যাঁ এই দিকেরটা হয় ভাজ্য। ভাজ্য। তাহলে এটা সেই অনুযায়ী এটা পুরোপুরি ভুল লেখা আছে, তাহলে এটাও মিথ্যা। হ্যাঁ চিত্রটিতে বৃত্তাকারের চিত্রের মধ্যে আয়তকার চিত্র আছে। এই যে এটা পাশের ঠিক। যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রটিতে বলছে বৃত্তাকার চিত্রের মধ্যে, বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তকার চিত্র আছে, আয়তকার চিত্র আছে, এটা ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা হলো সত্য। সত্য হলো। হ্যাঁ আমরা আবার যাব 3 নম্বর। তাহলে এখানে আমাদের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, হুম ঠিক আছে? হুম বাম দিক এই ডান দিক। তাহলে এদিকে চিত্রের নাম দেওয়া আছে আর এদিকে ওইদিকে চিত্র দেওয়া আছে, ঠিক আছে? আয়তকার চিত্র একদম নিচেরটা। আয়তকার চিত্র কাকে বলে? আয়তকার চিত্র, আয়তকার চিত্র হচ্ছে যেই চতুর্ভুজের বিপরীত বাহু দুটো পরস্পর সমান। ছবি দিকে তাকাও তাহলে বুঝতে পারবে তোমরা। যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটো, মানে এই বাহুটা আর এই বাহুটা আর এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, হ্যাঁ তাকে বলা হয় আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। ঠিক আছে? বড় হলে আরো শিখবে। আর বর্গাকার হচ্ছে সেই চতুর্ভুজ যার 4টে বাহুই সমান। বৃত্তাকার চিত্র। বৃত্তাকার চিত্র, বৃত্ত তো আমরা সবাই চিনি, হ্যাঁ। গোল গোল। হ্যাঁ ত্রিভুজ, ত্রিভুজ ত্রি থেকে 3 থেকে 3টে ত্রিভুজ মানে 3টে ভুজ অর্থাৎ বাহু, ত্রিভুজাকার চিত্র। 3টে বাহু যার আছে তাকে বলা হয় ত্রিভুজাকার ত্রিভুজ, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা চিহ্নর সঙ্গে চিত্র মিলিয়ে ফেললাম। হ্যাঁ পরের কোশ্চেনে যাই। হ্যাঁ তোমার বাবা 500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ, 15 টাকার 50 পয়সার পেঁয়াজ কিনলেন। মোট কত খরচ করলেন? তার কাছে কত টাকা পড়ে রইল? তাহলে তুমি প্রথমে বলো যে তুমি কি করবে। প্রথমে যেগুলা কিনেছে সেগুলোকে যোগ করব, হ্যাঁ, যেগুলো 500 টাকা কিনেছি, থেকে বিয়োগ করব, যেগুলো কিনেছে সেগুলো আমরা যোগ করব। যোগ করব। তারপর 500 টাকা 10 থেকে টাকা বিয়োগ। 50 পয়সা আলু, 210 টাকার মাছ, 15 টাকা 50 পয়সার পেঁয়াজ, হ্যাঁ এই টাকা কটা আমরা যোগ করব। তাহলে আমরা পাবো মোট কত খরচ করলেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এবার তারপরে আমরা করব কি, তার কাছে কত টাকা পড়ে রইলো, তাহলে কত টাকা নিয়ে গেছিল হ্যাঁ আর কত টাকা খরচ করেছে, হ্যাঁ সেই দুটোর মধ্যে যদি আমরা বিয়োগ করি হ্যাঁ তাহলে আমার কাছে এই তার কাছে কত টাকা থাকলো সেটা পেয়ে যাবো। হুম চলো আমরা অঙ্কটা করে রেখেছি, আমরা সেখানে গিয়ে দেখি। ওকে, হ্যাঁ এইখানে দেখো 10 টাকা 10 টাকা 50 পয়সার আলু কিনেছেন, হ্যাঁ 15 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনেছেন, আর 210 টাকার মাছ কিনেছেন। শূন্য শূন্য পয়সা দিয়ে দিয়েছি এখানে যেহেতু পয়সা নেই, হ্যাঁ ঠিক আছে? এটা যোগ করেছি আমরা, 5 আর 5 পাঁচে 5 শূন্য, হাতে পড়লো 1, 1 5 আর 1 6 আর 0 6, 6 1 আর 1 2 আর 1 3 3, আর এদিকে 2 থাকলো। তাহলে 236 টাকার তিনি মোট বাজার করেছেন, ঠিক আছে? হ্যাঁ এবার তিনি 500 টাকা নিয়ে বাজারে গেছিলেন, হ্যাঁ
ঠিক আছে, হ্যাঁ সেখান থেকে 236 টাকার বাজার করলেন। হ্যাঁ তাহলে আমরা বিয়োগ করলাম, হ্যাঁ বিয়োগ করলে এখানে আমার থাকছে 200 6 আর কয় 10, 4 10, হ্যাঁ আর থাকলো 1, ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা 4 হয়ে গেল, 4 আর কয় 10, 6 10, হ্যাঁ আর থাকলো 1, হ্যাঁ 3 আর কয় 5, 2 দিয়ে পাচ্ছি তাহলে 264 টাকা তার কাছে পড়ে রইল। রইল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা উত্তর পেলাম কি 264 টাকা তার কাছে থাকবে। হ্যাঁ পরের অঙ্কে যাওয়া যাক। তোমার শ্রেণীতে 350 জন ছাত্রছাত্রী এসেছে, হ্যাঁ 70টি বেঞ্চ আছে, হ্যাঁ প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রী বসবে। হ্যাঁ ছাত্রছাত্রী হবে, এটা এখানে ছাত্রটা লেখা নেই, ছাত্রছাত্রী বসবে। সুতরাং একটি বেঞ্চে, কতজন ছাত্র? এখানে মানে অঙ্কটা তোমাকে পাতিয়ে দেখাতে হবে হ্যাঁ। যে কিভাবে করবে। তাহলে বলো কিভাবে করবো। 350 এখানে আমরা লিখবো 350, তাই তো? ভাগ এখানে দেবো ভাগ চিহ্ন, এখানে দেবো 70 সমান কত? এই ভাগটা যদি আমরা করি তাহলে কি হবে? সমান 5 5 7 35 35, তাই তো? হ্যাঁ তাহলে এই যে 5 0 0 আর 5 7 35 হ্যাঁ হচ্ছে কি না? হ্যাঁ যদি ভাগ আকারে দেখাই তাহলে এই দেখো 70, হ্যাঁ এই দেখো 350 ভাগ করছো, ধরো হ্যাঁ কবার যাবে? 5 বার যাবে। হ্যাঁ 5 7 35, কারণ এক ঘর যাবে না, কিন্তু দু ঘরের অঙ্ক আছে, তাহলে দু ঘর যাবে। দু ঘরে গিয়ে দেখলে 35, যেটা 70 থেকে ছোট। হ্যাঁ তাহলে আমরা যদি জানি যে ভাজকের থেকে ভাজ্য ছোট হয়, তাহলে আমাদের আরো এক ঘর নিতে হয়, তাহলে তোমাকে 350 ধরেই করতে হবে। হ্যাঁ সেই অনুযায়ী দেখো 5 7 35 হ্যাঁ আর 5 0 0, হ্যাঁ তাহলে আমার মিলে যাচ্ছে। হুম ঠিক আছে কিনা? হ্যাঁ ভাগের রুলস মনে পড়ছে তো তোমার? হ্যাঁ মিলে গেল। হ্যাঁ এবার আবার শুধু এখানেই খেলতো না, এখানে আবার তোমাকে এইখানে লিখতে হবে কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। বলো। ভাজ্য হচ্ছে 350, ভাজ্য হচ্ছে 350, ভাজক 70, 70, ভাগফল হচ্ছে 5, ভাগফল 5। ভাগশেষ 0। এই অঙ্কে ভাগশেষ নেই, তাই তো? হ্যাঁ তাহলে 0। 705 ভাগ 7 এর ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। হ্যাঁ এটা করে রেখেছি। এটা করা আছে, চলো আমরা দেখি। এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল অঙ্ক আছে। ভুল হওয়ার 100% চান্স। এইখানে দেখো আমরা অঙ্কটা করে রেখেছি। 7কে 705 দিয়ে ভাগ, এখানে 100 এসছে কিন্তু 700। এবার অঙ্কটা করতে গিয়ে কি হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তুমি ধরো 7 দিয়ে 705কে ভাগ করছো, হ্যাঁ 7 থেকে 7 দিয়ে দেবে। তুমি প্রথমে কি দেবে? 7 থেকে 7 7 থেকে 7 হ্যাঁ দেবে তো? হ্যাঁ একদম গ্যারান্টি দেবে। শূন্য নেমে গেল। শূন্য নামালে, শূন্যকে তারপরে শূন্য, একটা শূন্য। 7 0 0 দিয়ে দিলে, হ্যাঁ 5 নামালে 5 ভাগশেষ। 5 ভাগশেষ। তুমি অঙ্কটা করে ছেড়ে দিলে। হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি দেখো তো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হ্যাঁ সমান সমান ভাজ্য। হ্যাঁ এখানে লেখাই আছে, ফর্মুলা আছে কিনা? হ্যাঁ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে তুমি যেটা করো দেখি, 7 গুণ 10 70 আর যোগ 75 5 75। তাহলে তুমি ভাজ্য পেলে কত? 75। 75, কিন্তু এখানে শূন্যটা কোথায় গেল? কিন্তু তোমার আছে কত? 705। তাহলে তুমি, মধ্যেকার শূন্য কোথায় গেল? আমার এই অঙ্কটা ভুল হয়ে যায়। ভুল হয়েছে, হ্যাঁ ঠিক কিনা? হুম তাহলে এই ভুল থেকে আমরা বাঁচবো কি করে? কিন্তু আমার এই অঙ্ক করার মধ্যে কি কোনো ভুল আছে? না ভুল আছে? না নেই। তাহলে আমরা এই ফল থেকে বাঁচবো কি করে? ভুল থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু মনে রাখতে হবে। যখন এইখানে হ্যাঁ হুম একটা ঘর যখন তোমার মিলে যাচ্ছে, তখন একটা শূন্য যাবে, হ্যাঁ তখন তোমাকে একটা শূন্য এখানে বসাতে হবে। বসাতে হবে। তারপরেরটাও মিলে গেলে তারপরেরটাও যদি আবার মিলে যায়, তাহলে তোমাকে আবার সেখানে একটা শূন্য বসাতে হবে। শূন্য বসাতে হবে। বিশেষ করে যদি মধ্যে শূন্য থাকে, হুম ভাগ অঙ্কটার ঠিক আছে? ভাজ্যর মধ্যে শূন্য থাকে তবেই হবে। তাহলে আমাকে এই শূন্য বসাতে হবে, কারণ এখানে কোনো বিয়োগ হচ্ছে না, না এটা একদম ডাইরেক্ট নামছে, সরাসরি নামছে। নেমছে, এই জন্য। ঠিক আছে, মনে থাকবে। এবং সর্বোপরি লাস্টে সেই ফর্মুলা ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা অবশ্যই মিলিয়ে দেখে নেবে। দেখবে। ঠিক আছে, হ্যাঁ চলো প্রশ্ন ফিরে যাই। হ্যাঁ
তাহলে এই অঙ্কটার আমরা কি উত্তর পেলাম? ভাগফল হচ্ছে 100 আর ভাগশেষ হচ্ছে 5, তাই তো? হ্যাঁ। চলো। কোন ভাগ অঙ্কে ভাজক সমান 7, ভাগফল সমান 5, ভাগশেষ সমান 2, ভাজ্য কত? সূত্র ধরে হ্যাঁ। আমরা আগেই সূত্রটা বলেছি। চলো আরেকবার দেখি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ, সেই অনুযায়ী আমরা ওখানে 7 দেওয়া আছে ভাজক, হ্যাঁ 5 দেওয়া আছে ভাগফল, হ্যাঁ। 2 দেওয়া আছে ভাগশেষ। হ্যাঁ সরল করলাম, হ্যাঁ গুণের কাজ আগে। 35 হ্যাঁ। যোগ 2 37। ঠিক আছে। 37 উত্তর হয়ে গেল, মিলে গেল। কোনো কনফিউশন আছে? না। তাহলে এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ। তাহলে আমরা এটা করে ফেললাম। 8 নম্বরে বলছে সংখ্যাগুলির মধ্যে কোনটি জোড় কোনটি বিজোড় সংখ্যা লেখো। হ্যাঁ। অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তাহলে কোনো সংখ্যা জোড় হওয়ার শর্ত কি? জোড় সংখ্যা হওয়ার শর্ত কি বলো? প্রাইমারি শর্ত, একদম ছোট যে কথাই। কোনো সংখ্যা জোড় হতে গেলে কি হতে হবে? 2 দিয়ে ভাগ করা যেতে হবে। 2 দিয়ে বিভাজ্য হতে হবে। 2 দিয়ে বিভাজ্য। বিভাজ্য হলেই সেটা হয়ে যাবে জোড় সংখ্যা। হ্যাঁ। ঠিক আছে, এটাই তো নিয়ম। হ্যাঁ। এই যে 308 ধরো, এটা 2 দিয়ে জোড়। বিভাজ্য না বিভাজ্য নয় সেটা কি করে বুঝবো? সেটা আমরা লাস্টে শূন্য বা 2 এর গুণিতক থাকলে সেটা 2 দিয়ে বিভাজ্য হবে। হ্যাঁ, তাহলে কোন সংখ্যা 2 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা কি করে বুঝবো? সেই শর্টকাটটাও আমাদের জানা উচিত। হ্যাঁ। সেটা হচ্ছে যে কোন সংখ্যার শেষে যদি 2 এর গুণিতক শূন্য থাকে। 0 থাকে, হ্যাঁ। তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য বিভাজ্য হবে। হয়। ওকে, তো সেই হিসাবে আমরা করতে থাকি। চলো, 24 4, হ্যাঁ। লাস্টের সংখ্যা হচ্ছে 4। 4 কি? 4 2 এর গুণিতক। হুম, তার মানে এই গোটা সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। যাবে শর্ত অনুযায়ী, তাই তো? হ্যাঁ। তাহলে এটা জোড় সংখ্যা। হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল জোড়। তারপর একটা বলো। তারপরটা বিজোড়, কারণ 3 একটা বিজোড় সংখ্যা। 3 গুণের 2 এর গুণিতক নয়। 3 একটা বিজোড় সংখ্যা, কারণ আমরা একটু আগেই জেনে আসলাম কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি বিজোড় হয় তাহলে পুরো গোটা সংখ্যাটাও সংখ্যাটাই বিজোড় হবে। বিজোড় হবে। সেই অনুযায়ী এটাও তাই। এটাও তাই, একই বিজোড়। ঠিক আছে। এক বিজোড় সংখ্যা, তার জন্য এটাও বিজোড় সংখ্যা। হুম, এটা এটাও বিজোড়। 7 বিজোড় সংখ্যা। হ্যাঁ। তাহলে আমরা বিজোড় সংখ্যার বের করার দুটো শর্ত পেলাম। কি শর্ত? যে যদি সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা জোড়, আর যদি এককের ঘরের অঙ্ক বিজোড় সংখ্যা থাকে তাহলে পুরো সংখ্যাটাই বিজোড়। বিজোড় হয়ে যাবে। এটা Clear? জোড় হবে। এটা জোড়, কারণ তারপরটাও জোড় লাস্টে হবে। 8 আছে যেটা 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। তারপরে 0 আছে, 0 আছে মানেও 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে সেটাও হয়ে যাবে জোড়। জোড়। তাহলে আমাদের ভাগ করে করে দেখার দরকার নেই, আমরা মুখে মুখেই বলতে পারবো। হ্যাঁ। ওকে, হ্যাঁ। নেক্সট। 47 ও 42 এর সমষ্টির মধ্যে এদের অন্তর কত বার আছে? প্রথমে বলো সমষ্টি কি জিনিস। সমষ্টি মানে যোগ, আর অন্তর মানে বিয়োগ। তাহলে একবার আমরা এই সংখ্যা দুটো যোগ করব, একবার বিয়োগ করব। করিনি, এটা যোগ করলাম, হ্যাঁ। আর বিয়োগ করি। তাহলে সমষ্টি হলো 89, হ্যাঁ। আর বিয়োগ অন্তর হলো 5। এবার বলছে সমষ্টির মধ্যে অন্তর কতবার আছে, সেটা কি করে বের করবে? ভাগ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এইটাকে যদি আমরা এই 5 এর মধ্যে কতবার আছে সেটা দেখতে গেলে আমাকে কি করতে হবে? ভাগ। ভাগ করতে হবে। তার মানে আমাদেরকে 89কে 5 দিয়ে ভাগ ভাগ করতে হবে। করতে হবে। তাহলে আমরা ভাগটা করি। হ্যাঁ। ভাগ করার জন্য আমরা একটু রাফে যাই। 89কে 5 দিয়ে ভাগ করো। 5 একে 5। 5 একে 5, 5 একে 5, 3 9। 3 নামলো, 9 নামলো, 5 36, 5 7 35। 5 7 4 অবশিষ্ট। 35, 4 অবশিষ্ট থাকলো। 4 অবশিষ্ট থাকলো। হ্যাঁ। তাহলে আমরা কতবার পেলাম 5কে? 17 বার। 17 বার। ওকে, হ্যাঁ। তাহলে এটা আমাদের উত্তর হলো 17 বার। 17 বার। এই 17 বার। 17 বার। বার। 10-এ হচ্ছে বিয়োগ করো। 80 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 50 পয়সা বিয়োগ। 50 50 শূন্য শূন্য। এখানে আমরা দেখলাম 0 0 মিলে গেল, 5 আর 5 0, সেটাও মিলে গেল। তাহলে 0 0 পয়সা হয়ে গেল। 5 আর কয় 10? 5 এ 5 এ 10, 7 বার 1 2 6। 2 6। তাহলে এখানে হলো 1 নামলো, 2 6, 2 আর কয় 8 6, তাই তো? হ্যাঁ।
65 টাকা 50 পয়সা। ওকে, হুম পরেরটায় চলে যায়। বিন্যাস দেখে পরেরগুলি আঁকি। এই ঘরটা যদি এই হয়, এই ঘরটা যদি এই হয়, এই ঘরটা যদি এই হয়, এক হবে শুধু। এটাকে আমরা প্যাটার্ন বলি। হ্যাঁ এখানে কি হবে? শুধু এক হবে। শুধু একটা ইয়ে হবে, উপরে না নিচে? উপরে এক হবে। উপরে একটা হবে। কেন বলো, কারণ বলো এবার। দেখো, উপরে একটা কমছে, নিচে একটা কমছে, এটা হলো। হ্যাঁ আবার এখানে দেখো উপরে একটা এখানে দেখো উপরে একটা বাদ দাও, নিচে একটা বাদ দাও, দেখো এই ঘরটা পেয়ে গেলাম। আবার এখানে একটা বাদ দাও, এখানে একটা বাদ দাও, তাহলে এই ঘরটা পেলাম। তাহলে এখানে আবার বাদ দাও একটা একটা করে, তাহলে কি পেলে? শুধু উপরে একটা। শুধুই। হ্যাঁ ক্লিয়ার? হুম ওকে, তারপরেরটা। উপরের দিকে হবে। এই তীর চিহ্নটা প্রথমে এইদিকে ছিল, তারপরে এখানে ছিল, তারপরে এখানে ছিল, তারপরে এখানে যাবে। তার মানে এটা ঘড়ির কাঁটার মধ্যে যদি বুঝি, তাহলে 3টে 6টা 9টা 12টা, হ্যাঁ তাই তো? হ্যাঁ 3 ঘর করে করে সে চেঞ্জ হচ্ছে। হুম ঠিক আছে, হুম এবারে এটা, এই ছবিটা ধরো তুমি আঁকছো, তারপরে এইরকম এঁকেছো, তাহলে কোন জায়গায় দিলে তোমার ছবির সঙ্গে ম্যাচ হয়ে যাবে? ওই চারটের মধ্যে। এইখানে, হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ তাহলে এইটা হবে পরের ছবি। ওকে, হ্যাঁ এই ছবিটা হবে পরের ছবি। ক্লিয়ার? হ্যাঁ লাস্ট অঙ্ক। তোমাদের বিদ্যালয়ে প্রত্যেককে 3টি করে বই দেওয়া হলো, মোট 456টি বই দেওয়া হলো, তাহলে কতজন বই পেল? কি করব? ভাগ। এটা হচ্ছে ভাগ। আমরা এখানে টুস করে ভাগ করে দেবো। করো, কতবার যাবে? এক। একবার যাবে। 3 একে 3, 15। 15, 3 5 15। 3 5 15। 15, 6 3 2 6। 6 নামলো, 3 দুগুনি 6 6। তাহলে কতজন বই পালো? 152 জন বই সমান রাখে পেল। 152 জন বই পাবে, তাই তো? হ্যাঁ তাহলে আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। বন্ধুরা, এই যে বন্ধুরা, কেমন লাগছে আমাদের চ্যানেল? সাবস্ক্রাইব করো, লাইক করো। আবার দেখা হবে পরের ভিডিও।